সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন যে পরপর এই বায়ু দূষণের শীর্ষে থাকা এই বাংলাদেশ আমাদের সবার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং প্রমাণিত হচ্ছে দূষণ এবং দুর্নীতি তারা যমজ। আমরা বলি না টুইন, দূষণ এবং দুর্নীতি হচ্ছে টুইন। যেখানে এই দূষণ আছে সেখানে এই দুর্নীতি হয়েছে, যেখানে দুর্নীতি হয়েছে সেখানে এই দূষণ ঘটেছে। তাই আজকে এই যে দূষিত ঢাকা, শুধু ঢাকা নয়, বাংলাদেশের প্রত্যেকটি বড় শহর, বাংলাদেশের প্রত্যেকটি বড় অঞ্চল, যেখানে পার্ক, উদ্যান, জলাভূমি, নদী, পাহাড়, বন কেটে ফেলা হচ্ছে শুধুমাত্র উন্নয়নের নামে। আবার ঘোষণা করা হচ্ছে যে আমরা এগুলো সবকিছু রক্ষা করতে চাই। আজকে এখন আমি আহ্বান জানাচ্ছি সংহতি বক্তব্যের জন্য জাহাঙ্গীর আলম, বার্ষিকের সমন্বয়কারী। দ্রুত আসতে হবে। আমরা কিন্তু একটু এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা শ্রমজীবী মানুষ আছেন, এলাকাবাসী আছে, এখানে কিশোর যুবরা আছে, আপনারা প্লিজ সামনে আসবেন, আপনাদের কথাটা বলবেন। আপনাদের কথাটা বলাটা সবচেয়ে জরুরি। এমনকি যে নির্মাণ শ্রমিক বন্ধুরা আছেন, ভাইয়েরা আছেন, এখানে যে উন্মুক্ত অবস্থায় তাদেরকে প্রাণ বিনাশী একটি কর্মকাণ্ডে অংশ নিতে হচ্ছে, তারাও তো অসুস্থ হচ্ছে। আপনারাও আপনাদের কষ্টের কথা বলবেন, কারণ আমাদেরকে সব দিক থেকে একটি সংস্কারের প্রক্রিয়ায় যেতে হবে। সম্মানিত আজকের যে মানববন্ধন এবং উপস্থিত সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে এই যে পান্থকুঞ্জ আমাদের একমাত্র পার্ক, এই পার্কটা এর আগে একবার উন্নয়নের নামে 1 কোটি 20 লক্ষ টাকা খরচ করা হয়েছে। সে কি করেছে সেটা আমি জানি না। এবং এখন যেটা করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস, এখানে রিক্সা চলবে না, শুধু প্রাইভেট কার যাদের আছে তারা চলাফেরা করতে পারবে। তার মানে এই উন্নয়নটা কার জন্য হচ্ছে? তার মানে যাদের প্রাইভেট কার আছে তাদের জন্য উন্নয়ন করেছে, সবার জন্য উন্নয়ন নয়। আমরা এমন উন্নয়ন চাই যে উন্নয়নের সবার জন্য উন্নয়ন হবে। সুতরাং এই এবং পার্কেটে এবং এখানে আমি যখন 2017 সালে আসি, এখানে 100-র উপরে বস্তিবাসী মানুষ ছিল, রাস্তার পাশ দিয়ে থাকতো। তাদের ইন্টারভিউ করেছি, তাদের সাথে কথা বলেছি। অধিকাংশ নদী ভাঙন, তাদের আসলে যে কাজ করে তার দিয়ে আসলে বাসা ভাড়া নিয়ে থাকা সম্ভব নয়। সেই মানুষগুলো এই উন্নয়নের নামে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা এখন বাসবান অবস্থায় কোথায় আছে তার কোনো ইয়ে নাই, ঠিকানা নাই। সুতরাং এই মানুষগুলোকে তাড়িয়ে আমরা উন্নয়নের নামে যা করছি, এটা আসলে উন্নয়ন হতে পারে না। আমরা দেখেছি 2020 সালে পার্ক, উদ্যান এবং খেলার মাঠ রক্ষার জন্য একটা নীতিমালা করা হয়েছে যে পার্কে কোনো ধরনের উন্নয়ন করা যাবে না, কিন্তু সেটা আসলে ভেঙে নতুন করে যে উন্নয়ন করা হচ্ছে, সেই উন্নয়নকে আমরা আসলে কোনোভাবে উন্নয়ন বলতে পারি না এবং এটা আমরা করতে দিতেও পারি না। এখানে যে গাছ ছিল সেই গাছগুলো আমরা রক্ষা করতে চাই এবং নতুন করে গাছ রক্ষা করতে চাই এবং এখান থেকে আর কোনো ধরনের কাজ যেন 1 ইঞ্চিও না বাড়ে তার দাবি করে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুরা, এই যে গরিব মানুষের কথা বলা হয়েছে, যারা তাদের গ্রাম থেকে শখের বসে কিন্তু এই ঢাকা শহরে আসে নাই, তারা নদী ভাঙনের কারণে, লবণাক্ততার কারণে, ঘূর্ণিঝড়ে সব হারিয়ে খরার কারণে ঢাকার মতো এই রকমের বিপজ্জনক শহরে আসতে বাধ্য হয়। আর এই যে খরা, বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা বাড়ছে, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন জলবায়ু পরিবর্তনের কারণে এইগুলা আসলে অনেক বেশি হচ্ছে। আর এই জলবায়ু পরিবর্তন ঘটছে কিন্তু আজকে উন্নত এবং অধিক দূষণকারী দেশের জন্য। অধিক দূষণকারী দেশকে আজকে বাংলাদেশ বলেছে এই ক্ষয়ক্ষতির জন্য তাকে তহবিল দিতে হবে, অর্থায়ন দিতে হবে। যদি বাংলাদেশ অর্থায়ন পায়, যদি বাংলাদেশ জলবায়ু তহবিল পায়, সম্মানিত উপস্থিতি, তখন কি আমরা পার্ক ধ্বংস করে, হাতির ঝিল ধ্বংস করে এই রকমের বিনাশী কর্মকাণ্ড করব, উন্নয়ন কর্মকাণ্ড করব, যে কারণে আজকে গ্রামের মানুষকে তাদের ঘর বাড়ি ছেড়ে ঢাকায় আসতে হয়? আমরা কি আবারও এই ধরনের কর্মসূচি করতে পারি, এইগুলো আসলে জারি রাখতে পারি? এই প্রশ্ন আজকে গণমাধ্যমে তুলতে হবে। এর জন্য প্রচুর প্রমাণ আছে, মানুষের কষ্ট যন্ত্রণা আছে। গণমাধ্যমকে আমরা বলতে চাই, আপনারা মানুষের দুর্ভোগের কথা, নাগরিক দুর্ভোগের কথা, নাগরিক যন্ত্রণার কথা, পরিবেশের যন্ত্রণার কথা তুলে ধরুন এবং আপনারা এর সাথে এটিও তুলে ধরুন যে পরিকল্পনা, যে স্থাপত্যবিদ্যা, যে ইঞ্জিনিয়ারিং, গাছ রেখে
একটি পার্ক রেখে তার ডিজাইন করতে পারে না। এই ধরনের পরিকল্পনার, এই ধরনের পরিকল্পকে কোনো দরকার আছে কিনা? আমরা এমন পরিকল্পনা চাই যে পরিকল্পনা গাছকে রেখে, পাখিকে রেখে, উদ্যানকে রেখে, জলাভূমিকে রেখে আমাদের এই নগরকে একটা পরিকল্পিত, সবার জন্য সুস্থ সুন্দর নগরী আসলে পরিণত করতে পারবে। তাই আজকে রাষ্ট্র সংস্কারে এই দাবি আসলে উঠেছে, আমরা একটা ইনক্লুসিভ সমাজ চাই, আমরা একটা ইনক্লুসিভ ঢাকা চাই যেখানে সবাই থাকবে। এ পর্যায়ে আমি অর্থনীতিবিদ, তরুণ অর্থনীতিবিদ, যিনি দীর্ঘদিন পরিবেশ প্রাণ প্রকৃতি রক্ষায় আন্দোলন করে যাচ্ছেন এবং পরিবেশ বিষয়ক অর্থনীতির কাজে নিজেকে নিযুক্ত রেখেছেন, কথা বলছেন তরুণ অর্থনীতিবিদ এবং শিল্পী নাইমুল হাসান। উপস্থিত শুধু সবাইকে আমার সংগ্রামী অভিবাদন। আমি ছোট্ট করে বলবো, আমি একটু বেশি কথা বলবো না। একটা কথা, যে সবাই হচ্ছে কি এখন একটা মাস্ক দেখবেন। আমরা হইতেছি মাস্ক পরা শুরু করছিলাম কবে থেকে? আমরা শুরু করছিলাম কোভিড যে সময় থেকে। কোভিড কিন্তু চলে গেছে, মাস্ক কিন্তু চলে যায়নি, মাস্ক কিন্তু আছে। মাস্ক এখন আমাদের হচ্ছে জীবনের একটা অংশ হয়ে গেছে। আমরা এখন যেখানে যাই, যেদিকে যাই, আমাদের হচ্ছে মাস্ক পরে ঘুরে বেড়াতে হয়। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক তরুণ ডাক্তার, আমার সমবয়সী হবে, উনি হচ্ছে শ্বাস নিতে না পেরে মারা গেছেন। এখন একটা দেশের শহরের বায়ুর অবস্থা কি পরিমাণ খারাপ হলে একটা মানুষ শ্বাস নিতে না পেরে মারা যায়, এটা একটু চিন্তা করার ব্যাপার আছে। অন্য কোনো দেশে হলে এটা নিয়ে রেড অ্যালার্ট জারি হইতো, এটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন হইতো এবং এটা নিয়ে কোনো না কোনো ব্যবস্থা হতো। কিন্তু আমরা মৃত্যু দেখতে দেখতে আমরা এত নাম হয়ে গেছি যে এই জিনিসটা আমাদের গায়ে লাগতেছে না। এটা হচ্ছে একটা কথা গেল। পার্ক আর উন্নয়ন বিষয়ে যে কথা বলবো সেটা হচ্ছে কি, বিগত সরকারের আমলে যে ধরনের প্রকল্পগুলো নেওয়া হয়েছে নানাবিধ তদবির এবং হচ্ছে নানাবিধ লোকজনকে সুবিধা দেওয়ার জন্য, সেই প্রকল্পগুলো কিন্তু এখনো চলতেছে। সো এত যে প্রাণ গেল আমাদের জুলাই অভ্যুত্থানে, তার মাধ্যমে যে হচ্ছে কি আমরা এরকম একটা রাষ্ট্র গঠন করতেছি, তার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে, সেই ক্ষেত্রে হচ্ছে কি এই প্রকল্পগুলোর পুনর্মূল্যায়ন কেন হলো না? এবং এই যে প্রকল্পটা চলতেছে, যে কোনো ধরনের পাবলিক প্রপার্টিতে, যে কোনো ধরনের পাবলিক প্রকল্প চলার সময় বাইরে একটা বিলবোর্ড থাকতে হয়, যেখানে প্রকল্পের নাম, প্রকল্পে কত টাকা ক্ষয়, কত প্রাক্কলিত খরচ কত, কনস্ট্রাকশন কোম্পানি কারা, এবং হচ্ছে গিয়ে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র নাম্বার কত, সবকিছু হচ্ছে ডিটেইলে থাকতে হয়। আপনারা পার্কের কোথাও দেখছেন এই ধরনের কোনো বিলবোর্ড? এই প্রকল্প তাহলে চলতেছে কেন? এটা নিয়ে কেন হচ্ছে প্রশ্ন উঠতেছে না? শুধুমাত্র কি এইখানে কিছু ছিন্নমূল মানুষ বাস করে এই জন্য হচ্ছে গিয়ে এই প্রকল্প নিয়ে কেউ কথা বলতেছে না? তাদের কি কোনো রাইট নাই? নাকি হচ্ছে এখানে হচ্ছে পাবলিকের কিছু নেই? আমি জাস্ট এই কিছু প্রশ্ন হচ্ছে আপনাদের সামনে রেখে যেতে চাই। সবাইকে ধন্যবাদ।